নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। মঙ্গলবার দিন ইডির সমন পেয়েছিলেন মদন মিত্র ওই পুরো নিয়োগ দুর্নীতি মামলায়। তার স্ত্রী এবং দুই পুত্রকে ইডি ডেকে পাঠিয়েছে। তো সেই সমন পাওয়ার পরে মদন মিত্রর বাড়িতে কি পরিস্থিতি তৈরি হয়েছিল, কি কি ঘটনা ঘটেছিল সেই নিয়ে আপনাদের আজকে বলবো। এবং একই সঙ্গে হচ্ছে বৃহস্পতিবার তৃণমূলের দুজন প্রাক্তন বিধায়ক মন্ত্রী বলতে পারেন, একজন হচ্ছেন রাজারহাট নিউ টাউনের তাপস চট্টোপাধ্যায়। তিনি বেসুরো গিয়েছেন, তৃণমূল ছেড়ে ঋতব্রতদের সঙ্গে হাত মেলাতে চলেছেন বলে সংবাদ মাধ্যমে প্রকাশ, এবং তিনি কিছুটা সে বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেওছেন। এবং পাশাপাশি মনীশ গুপ্ত তিনিও দল ছাড়ছেন এবং তিনি হচ্ছে মন্তব্য করেছেন। তো এইটা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব আপনাদের। এবং তার আগে দর্শক বন্ধুদের কাছে জানাই যে যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তাহলে আমি একটু উৎসাহিত হব ভিডিও বানাতে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ যে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আসছি যে মদন মিত্র মঙ্গলবার দিন সমন পেয়েছিলেন তার যে স্ত্রী এবং মদন মিত্র দুই পুত্রকে ইডি তলব করেছে। বিষয়টা হচ্ছে ওই পুরো নিয়োগ দুর্নীতির মামলায়। তো সেই কি বলে সমন পাওয়ার পরে বুধবার দিন হচ্ছে মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল শিবিরে যোগদান করেছিলেন। তো সেই বুধবারেই হচ্ছে এক সাংবাদিক, আমারই ঘনিষ্ঠ বন্ধু, সে সাংবাদিক দীর্ঘদিন হচ্ছে তিনি তৃণমূল বিট করার সুবাদে দীর্ঘদিন মদন মিত্রের সঙ্গে তার আলাপ, এবং হচ্ছে তিনি মদন মিত্রকে ফোন করেছিলেন বুধবার দিন রাতের দিকে। তো জিজ্ঞেস করেছেন যে, বলেছেন যে মদনদা, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিনের সঙ্গী, সেই যুব কংগ্রেসের সময় থেকে, তারপরে তৃণমূল কংগ্রেস করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বিধায়ক করেছে, মন্ত্রী করেছে, যে এবারও আপনাকে টিকিট দিয়েছে, আপনি বিধায়ক হয়েছেন, এবং এত কিছু বললেন নির্বাচনের পরে, হওয়ার পরে হচ্ছে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছাড়লেন কেন? তখন যেটা আমি এই সাংবাদিক বন্ধুর কাছ থেকে শুনেছি, মদন মিত্র তাকে উত্তরে বলেছিলেন যে, ভাই, বাইরের লড়াইটা লড়ে নেওয়াটা খুব সহজ আমার কাছে, কিন্তু ঘরের লড়াইটা আমি লড়তে পারলাম না, আমি সেখানে ব্যর্থ হলাম। তার বক্তব্য যে সমন পাওয়ার পরেই হচ্ছে বাড়িতে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল, এবং যেটা ঘটনা সেটা হচ্ছে যে তার যারা পুত্রবধূরা আছেন তারা নাকি মদন মিত্রকে বলেছেন যে আপনার জন্যই হচ্ছে এই ধরনের ঘটনা ঘটেছে, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, সেই কারণে হচ্ছে আমাদের এরকম সমন করা হয়েছে। এবং তাদের একটা আশঙ্কা যে যদি এই মদন মিত্র শিবির বদল না করে তাহলে হচ্ছে তাদের স্বামীরা কি বলে ইডিতে দেখা করতে গেলে বা সমন পেয়ে দেখা করতে গেলে তার একটা গ্রেপ্তারির আশঙ্কা রয়েছে। তো এইটার পরে মদন মিত্র বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তারা খুব নাছোড় ছিলেন, তারা কিছুতেই সেটা বুঝতে চায়নি। তো মদন মিত্র বললেন যে তারপরেই আমি বাধ্য হয়েছি রাত্রেই হচ্ছে সন্দীপন সাহার বাড়িতে যেতে, এবং তিনি যে ঋতব্রত শিবিরে যোগদান করতে চান সেটা তিনি তার মতটা দিয়েছিলেন, যাতে পরের দিন গিয়ে তিনি যে যোগদান করবেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন। তো এটার পরে মদন মিত্র এও বলেছিলেন যে, তখন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে আপনি নির্বাচনের পরেও তো অনেক কথা টথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী, এবং হচ্ছে আপনি যে আপনার মৃত্যুর পরে যেন আপনার যে মৃতদেহের উপর তৃণমূলের পতাকা থাকে, অনেক বড় বড় কথা বলেছেন, তা আপনি একটা সমন পেয়েই হচ্ছে এরকম যে ঘুরে গেলেন। বলল যে ওই বললাম যে বাড়ির লড়াইটা যে লড়তে আমি পারিনি, কারণ মদন মিত্রর বক্তব্য যে ভোটের পরেও আমার বাড়িতে ফ্ল্যাটে রেড হয়েছে, কামারহাটিতে জোকাতে রেড হয়েছে, ইডি রেড করেছিল এই মামলাতেই, কিন্তু সে নিয়ে আমি খুব একটা চিন্তিত ছিলাম না। কিন্তু যখনই সমনটা বাড়ির লোকদের করা হলো, এবং যথারীতি দুজন পুত্রবধূ তারা যে অন্য পরিবার থেকে তাদের এখানে এসছেন, তারা একটা আশঙ্কার মধ্যে ছিলেন যে তাদের স্বামীরা গ্রেপ্তার হয়ে গেলে সেটা এক সমস্যার মধ্যে পড়তে পারেন। এইসব আশঙ্কা, সেই ঘরের লড়াই না লড়ে হচ্ছে তিনি সেখানে সারেন্ডার করেন এবং বাধ্য হন হচ্ছে সেখানে যেতে। এবং যা হয়, বুধবার দিন
তিনি যে ঋতব্রত তৃণমূলে যোগদান করে বিধানসভায় গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে যে ঢুকে তিনি সেখান থেকে দলের সমস্ত পদ ছাড়ার কথা ঘোষণা করেন। তারপরে যা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। তার ছাড়ার কারণ নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইডির থেকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি ভয়ঙ্কর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টাকা না দিলে তিনি নাকি গ্রেপ্তার করিয়ে দিতেন। তো এইসব অভিযোগ করেছেন। বৃহস্পতিবার দিন আরো যে এক ধাপ চড়িয়ে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাদ্দাম হোসেন টুসেনা বলেছেন। এখন মদন মিত্র শিবির বদল করেছেন, বাড়িতে সমন টমন এসে গেছে, যার ফলে বাড়িতে অশান্তি হবে, বাড়ির অশান্তি থামাতে পারবেন না, সেই জন্য শিবির বদল করার পরে শিবির বদল করলেও তো হবে না, শিবির বদল করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে হবে, তবে তো না ছাড় হবে। যে ছেলেরা স্ত্রী যে ডেকেছে তলবে যাবে, তাদের সঙ্গে ইডি জিজ্ঞাসাবাদ করবে, করে তারা যথারীতি বাড়ি ফিরে আসবেন, তারপরে গ্রেপ্তার টেপ্তার হবে না, এবং হচ্ছে চার্জশিট হয়ে যেতে পারে, চার্জশিট হলে সে মামলা চলবে, কিন্তু গ্রেপ্তারি থেকে এড়ানো যাবে, জেল যাত্রা থেকে এড়ানো যাবে। তো সেটার জন্য একটু চড়া দাগের যদি কথাবার্তা না বলেন, তাহলে মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে শুধুমাত্র ঋতব্রত শিবিরে গেলাম, গিয়ে চুপ করে বসে থাকতাম, তাহলে তো হবে না। তিনি যে কতটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী, যেটা বিজেপির কানে পৌঁছায়, ইডির কানে পৌঁছায়, সেই জন্য তাকে মিডিয়ার সামনে এগুলো বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ, সাদ্দাম হোসেনের মতো আচরণ তার, গণতন্ত্র নেই, অমুক তমুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ, ইডি সিবিআই ইডির থেকেও ভয়ঙ্কর অভিষেক, টাকা না দিলে অভিষেক অ্যারেস্ট করিয়ে দিতেন, এসব কথা। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দিন বলেছেন যে যারা যারা যাবার, কারণ বৃহস্পতিবারই তৃণমূলের সদ্য ফেব্রুয়ারি মাসে রাজ্যসভার সাংসদ হওয়া কোয়েল মল্লিক তিনি দল ছেড়েছেন, দল ছেড়ে বিজেপির মন্ত্রী দিল্লিতে ভূপেন্দ্র যাদবের সঙ্গে মিটিং করেছেন। তো বোঝাই যাচ্ছে যে সুখেন্দু শেখর রায়দের মতো যারা তিনজন এর আগে দল ছেড়ে বিজেপি টিকিট আবার রাজ্যসভার সাংসদ হয়েছেন, হয়তো কোয়েল মল্লিকও এরপরে রাজ্যসভার সাংসদ হবেন বিজেপির। তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যারা যারা দল ছাড়ার 21শে জুলাইয়ের আগে ছেড়ে যান, বৃহস্পতিবার তিনি বলেছেন। এবং পুলিশের চাপে, ইডি সিবিআই এর চাপে, নানান ধরনের চাপের কথা বলেছেন, বলছে যারা করা হচ্ছে 21শে জুলাইয়ের মধ্যে করে যান। তো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে আমি আপনাকে একটু শুনিয়ে দিই। যারা যারা যাবার দয়া করে 21-এর আগে তারা নাম লেখান ওদের সাথে। দেখলাম আর একজন এমপি, চলচ্চিত্র শিল্পী, ভালো শিল্পী, তাকে আমি সম্মান করি, তিনি গেছেন বিজেপির কোনো একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, উনি আগেই ইমেল পাঠিয়েছিলেন, এবং থ্যাঙ্কস টু হার যে আজকে উনি ফিজিক্যালি জমা দিতে গেছে। যাদের যাদের যাবার আছে আরো বিজেপির চাপে, পুলিশের চাপে, মাথা নত করার চাপে, কোর্টের চাপে, মানে কেসের চাপে, ইডির চাপে, সিবিআই এর চাপে, কোর্ট কেসের চাপে, তারপরে হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সিআইডি কেসের চাপে, সিবিআই এর চাপে, আইসিওসির চাপে, এসটিএফ এর চাপে, তাদের অনুরোধ করে বলবো, প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, যারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান বিজেপির কথা শুনে। আপনারা শুনলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছি, যারা যারা এইসব চাপ টাপের মধ্যে আছেন, ফ্যামিলির চাপ, অমুক তমুক, বা ইডিসিএর চাপ, তাতে আপনারা চলে যান 21শে জুলাইয়ের আগেই। তো এবার যেটা বলি যে আরো দুই চরিত্র বৃহস্পতিবার দিন, যেটা রাজারহাটের তাপস চট্টোপাধ্যায়, রাজারহাট নিউ টাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক, এবারও প্রার্থী ছিলেন, এবার হেরে গিয়েছেন বিজেপির পীযূষ কানোরিয়ার কাছে 316 ভোটে। তো এই পীযূষ কানোরিয়ার কাছে 316 ভোটে হারার পরে তাপস চট্টোপাধ্যায় কিন্তু মামলা করেছেন যে নির্বাচনে তাকে জোর করে হারানো হয়েছে এই নিয়ে। কারণ শেষ একটা রিকাউন্টিং হয়েছিল, সেখানে দুটি বুথে মানে ব্যাপকভাবে কারচুপি করা হয়েছিল, এই অভিযোগে হচ্ছে তাপস চট্টোপাধ্যায়, যে 8 জন মামলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ, তার মধ্যে তাপস চট্টোপাধ্যায় আছেন, তিনি কোর্টে মামলা করেছেন এই নির্বাচনী পরাজয় নিয়ে, তাকে জাল জুয়া চুরি করে হারানো হয়েছে। তো তাপস চট্টোপাধ্যায় মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন, সেই জন্যই মামলা টামলা করেছেন বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বা জয়ী প্রার্থীর বিরুদ্ধে। তো হঠাৎ হচ্ছে তাপস চট্টোপাধ্যায় বা জিম্বো, তিনি বৃহস্পতিবার দিন বেসুরো হয়ে গেলেন। কারণ জানা গেল, মানে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে দিন কয়েক আগে ওই রাজারহাট গোপালপুরের যে বিধায়িকা ছিলেন ওই অদিতি মুন্সি,
তৃণমূলের প্রাক্তন বিধায়ক। তার স্বামী দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে, আপনারা জানেন, তোলাবাজি, হুমকি, বেআইনি সম্পত্তির এইসবের অভিযোগে। তা দিন কয়েক আগে হচ্ছে একটি মামলা বিমানবন্দর থানায় হয়েছে কৈখালী এলাকার। সেটা হচ্ছে একটি বহুতল আবাসন তৈরিতে অনিয়ম, দুর্নীতি, জাল নথির ব্যবহার, তারিখ বদল করে বেআইনি প্ল্যান অনুমোদন, এবং এই মামলাতে হচ্ছে সরকারি পদ ও ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারিত করার পিছনে দেবরাজ চক্রবর্তী এবং হচ্ছে তাপস চট্টোপাধ্যায় দুজনের ভূমিকা রয়েছে এই বলে একটা এফআইআর হয়েছে। সুতরাং হচ্ছে তাপস চট্টোপাধ্যায় এবার হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে তৃণমূলে, নিশ্চিতভাবেই হবে। যে মানসিক যন্ত্রণা, এখানে কথা বলা যায় না, এগুলো হবে। এফআইআরটা হয়েছে, তো এবার অ্যারেস্ট হতে পারেন দেবরাজের মতো। তো তাপস চট্টোপাধ্যায় হচ্ছে বৃহস্পতিবার দিন সংবাদ মাধ্যমকে বলেছেন যে সবই সময় হলে জানতে পারবেন, যে জানা যাচ্ছে যে ঋতব্রত শিবিরে জয়েন করতে পারেন, হয়তো 21 জুলাই জয়েন করে যেতে পারেন বা তার আগেও জয়েন করতে পারেন। এবং শোনা যাচ্ছে যে বারাসাত জেলার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল যারা, সে বারাসাত জেলার তাকে সভাপতি করা হতে পারে। তো এরকম একটা শোনাটোনা গেছে। তা ওই কেস খাওয়ার পরে, এফআইআর করার পরেই হচ্ছে তাপস চট্টোপাধ্যায়ের হচ্ছে ঘুম ছুটে গেছে, নিশ্চিতভাবেই বলা যায়। এতদিন ঠিক ছিলেন, তো এফআইআর এর পর এখন তো একটুখানি দলের মধ্যে যেসব শ্বাসকষ্ট হচ্ছে, সেই শ্বাসকষ্ট থেকে রিলিফ নেওয়ার জন্য তো একটু অক্সিজেন দরকার। সেই অক্সিজেনের ভান্ডার হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। সেই শিবিরে গেলে অক্সিজেন পেয়ে যাবেন, পুলিশ আর অ্যারেস্ট মনে হয় করবে না। তো যাই হোক, এর সঙ্গে আরেকজন তিনিও দল ছাড়ছেন বলে সংবাদ মাধ্যমে খবর হয়েছে বৃহস্পতিবার দিন। তিনি হচ্ছেন মনীশ গুপ্ত। আপনারা জানেন 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্যকে হারিয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, মন্ত্রী বিধায়ক, পরে রাজ্যসভার সাংসদও হয়েছেন। এখন মনীশ গুপ্ত কোনো পদে নেই, কিন্তু তৃণমূলে ছিলেন। তো মনীশ গুপ্ত হচ্ছে বৃহস্পতিবার তিনি যে তৃণমূল ছাড়ছেন বলে জানা গিয়েছে বা শোনা গিয়েছে। এবং মনীশ গুপ্ত বলেছেন যে রাজ্যকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশংসা করেছেন। তা অনেকেই বলছেন যে হঠাৎ মনীশ গুপ্ত বেসুরো হওয়ার পেছনে কারণটা কি কাকলি ঘোষ দস্তিদার? কারণ সপ্তাহ দুয়েক আগে কাকলি ঘোষ দস্তিদার শুভেন্দু অধিকারীকে একটি চিঠি লিখেছিলেন এই 21 জুলাই নিয়ে, যে 1993 সালে 21 জুলাই সিপিএম এর আমলে যখন গুলি চলেছিল, পুলিশ গুলি চালিয়েছিল, যুব কংগ্রেসের 13 জন নিহত হয়েছিলেন। তো সেই গুলি চালনার ঘটনা, তখন মনীশ গুপ্ত স্বরাষ্ট্র সচিব ছিলেন। গুলি চালনার ঘটনা মনীশ গুপ্তর ভূমিকা খতিয়ে দেখে তদন্তে আওতায় আনা উচিত বলে কাকলি ঘোষ দস্তিদার শুভেন্দু অধিকারীকে চিঠিটা লিখেছেন। এখন শুভেন্দু অধিকারী যদি আবার এইটা নিয়ে আবার তদন্ত শুরু করেন, মনীশ গুপ্তর ভূমিকা কি ছিল, কি বৃত্তান্ত, তো এতে নিশ্চিতভাবেই শ্বাসকষ্ট হতে পারে। মনীশবাবুর বয়সও হয়েছে অনেক। তা মনীশবাবু বলেছেন আমি আর তৃণমূলের সঙ্গে নেই, মুখ্যমন্ত্রী প্রশংসা করেছেন। যদি হচ্ছে এখন মনীশ গুপ্ত তো আলাদা করে আর ঋতব্রত তৃণমূলে বা বিরোধী দল তার ঘরে গিয়ে বলা টলার কিছু নেই। তো যদি একটুখানি যে শ্বাসকষ্ট কমে যায়, যদি শুভেন্দু অধিকারী এসব আর তদন্ত না করেন, করলে আবার অনেক ঝামেলা হ্যাপা যাওরে সেখানে। তারপর যদি আবার কোনোভাবে দোষী সাব্যস্ত করে দেন, এসব নানান চিন্তা ভাবনা লোকেরই থাকে। বয়স্ক মানুষ হচ্ছে এখন ওই জন্য হয়তো বলছেন যে আমি আর তৃণমূলের সঙ্গে নেই, শুভেন্দু অধিকারী রাজ্যকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবেন, এইসব প্রশংসা করছেন। যদি ওখান থেকে রিলিফ হয়, যাই না। এরপরে লাইনার কে আছে 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ডেড লাইন বেঁধে দিয়েছেন, কিন্তু 21 জুলাই আগে আর কার নাম আসে, আর কে শ্বাসকষ্টে ভোগেন তৃণমূলে থাকতে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে, সেগুলো দেখার বাকি রয়েছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।